ইফরা রবিনের কথা মতন কাজ করছেন। কাজ নতুন হলেও তার জন্য সমস্যা হচ্ছে না, কারণ ফাইলগুলো ইংরেজিতে এবং কিছু আছে বাংলাতে, যা তাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। আর অন্যদিকে রায়েত তার কেবিনের গ্লাস দিয়ে কাজের ফাঁকে ফাঁকে ইফরাকে দেখছে। তার মনে মনে বলছে, মানুষ তো বলে সময়ের সাথে সাথে পছন্দ বদলে যায়, কিন্তু আমি যে তোমাকে বদলাতে পারছি না লিটল রোজবার্ড। আমি যে তোমাতে আসক্ত। যতই নিজেকে বলি আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তুমি তো আমার হৃদয়ের অগোচরে, যা মনের গভীরে লুকোনো, প্রকাশ পায় না, তবু হৃদয়ে রয়ে যায় চুপচাপ। তারপর রায়েত তার কেবিনের রেস্ট রুমে যায় এবং গিটার হাতে নিয়ে গাইতে শুরু করে। সাম্বালকে রাখা হো ফুল মেরা তুম, मेरी शायरी में जरूर रहा तू, जो अनखुन में फेरिसी दुनिया बसाई हूँ, दुनिया भी था तू, हूँ लंबा भी था तू, हन लगते हैं मुझको ये किसके साथ दे। এই লাইন সে থেমে গেল। চোখ বন্ধ ছিল। কল্পনাতে ছিল তার লিটল রোজবার্ডের সাথে আগের স্মৃতি। চোখ খুলতে চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। কথায় আছে, যে পুরুষ তার শখের নারীর জন্য কাঁদে সেই নারী অনেক ভাগ্যবতী। এরকম ভাগ্য কয়েকজনই বা পায়। আজকাল যে এক নারীতে আসক্ত পুরুষ পাওয়া খুবই বিরল। রায়েত তার চোখের পানি মুছে ফেলল। তারপর বলল, অনেক হয়েছে লুকোচুরি, অনেক হয়েছে আমার থেকে দূরে থাকা। এখন তোমাকে যেভাবেই হোক নিজের করে ছাড়বো। এত দুর্বল না আমার ভালোবাসা। আমি ওসব নায়ক না যে তোমাকে যেতে দিব। তুমি আমার জীবন, তুমি আমার শ্বাস প্রশ্বাস। আমি মরুভূমির ন্যায় শুকিয়ে আছি। আমার বৃষ্টি বানিয়ে তোমাকে আমার করব। আমার হৃদয়ে কোনো সুঘ্রাণ নেই। তুমি আমার সেই লিটল রোজবার্ড, যে সুঘ্রাণ ছড়াবে। তোমাকে তো আমি নিজের করবই, নয় ভালোবেসে আপন করে, আর না হয় জোর করে। ইফরা তার কাজ করছে। হঠাৎ ফোনে অ্যালার্ম বেজে উঠল। আসলে সে অ্যালার্ম দিয়ে রেখেছিল কখন রায়েদের কেবিনে গিয়ে ফাইল বা কপি দিতে হবে, কারণ সে যদি সেই সময় না দেখে তাহলে তার কাজ ভুল হবে, আর সে চায় না কেউ তার কাজে ভুল ধরতে পারে। সে ফোনের অ্যালার্ম অফ করে টেবিলের উপর থেকে ফাইলগুলো হাতে নিল। এখন ফাইল দেওয়ার সময়। ফাইলগুলো নিয়ে রায়াদের কেবিনের উদ্দেশ্য রওনা দিল। দরজা নক করতেই ভিতর থেকে আওয়াজ এলো, কামিং। ইফরা ভিতরে প্রবেশ করল। তারপর বলল, স্যার, ফাইলগুলো রেডি। তারপর সে ফাইলগুলো টেবিলের উপর রাখলো। রায়েদ একবার টেবিলের উপর রাখা ফাইলগুলোর দিকে তাকালো এবং আরেকবার ইফরার দিকে তাকালো। তারপর ফাইলগুলো একটি একটি করে হাতে নিয়ে চেক করতে লাগলো। দেখলো কাজগুলো ভালোভাবেই করেছে। তারপর বলল, ওয়েল, তুমি খুব ভালো করে কাজ সম্পন্ন করেছো, তাও আবার প্রথম দিনে। ইটস রিয়েলি ইমপ্রেসিভ। যাই হোক, 5:30 বেজে গেছে, তুমি এখন আসতে পারো। রাত করার প্রয়োজন নেই। আর হ্যাঁ, কাল সময় মতোই আসবে আশা করছি। ইফরা মাথা নাড়ল এবং বলল, ওকে স্যার, তাহলে আমি আসছি। গুড ইভিনিং। এই বলে ইফরা রুম ত্যাগ করল। আর রায়েদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মুচকি এসে মনে মনে বলল, বাহ, আমার পিচ্ছু তো সেই বড় হয়ে গেছে, এখন স্যার বলে ডাকে। আগে তো মিস্টার আক্করা ছাড়া কিছুই বলতো না, এখন আবার স্যার। আর কিছুদিন পর বলবে জামাই, এবং তারপরও বলবে বাবুর আব্বু। ইস, কি সুন্দর! আমার তো এইসব ভাবতে ইচ্ছে করছে নাগিন ডান্স দিই। রায়েদ নিজের কথায় নিজেই আবার হেসে উঠলে। আসলে সে পাগল হয়ে গেছে তার লিটল রোজবার্ডের জন্য। সে তার সিকিউরিটিকে কল করে বলল, এখন অফিস থেকে যে মেয়েটি বের হয়েছে তাকে ফলো করতে এবং দেখতে এসে ঠিকমতো বাড়ি পৌঁছায় কিনা। রায়েদ তার লিটল রোজবার্ডকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। অন্যদিকে ইফরা সন্ধ্যার মধ্যে বাড়িতে এসে পড়েছে। তার মা বাবার সাথে দেখা করে রুমে চলে আসলো। রুমে এসে আগে গোসল করে তারপর বিছানায় গা এলিয়ে দিল। আজ তার সারাদিন নামাজ পড়া হয়নি। আজকের তো প্রথম দিন ছিল, তাই সে ঠিক বুঝতে পারেনি এরকম কোনো জায়গা আছে নাকি অফিসে নামাজ পড়ার। কিন্তু তার এক মেয়ে কলিগের মাধ্যমে জানতে পারেছে। সে ভেবেছে কাল থেকে নামাজ পড়বে। ইফরা একজনের সাথে আজ ভাব হয়েছে। আসলে ইফরা একদম ইন্ট্রোভার্ট মেয়ে। তারপরও আজ প্রথম দিনে যে একটি মেয়ে বন্ধু বানিয়ে নেবে সেটি তার জন্য অনেক। অবশেষে নতুন বান্ধবী হয়েছে। আবার এই এক্সট্রোভার্ট প্রচণ্ড কথা বলে।
তার নাম ঈশা। এই তো আজই দেখা হয়েছে। আর আজকে ইফরাকে সব ফেটের কথা বলে দিয়েছে। অফিসের কে ভালো, অফিসের কে খারাপ, কার বাড়ি কোথায়, তোমার 14 গোষ্ঠী কে তে কে আছে, আর 14 গোষ্ঠীকে ভালো কে খারাপ সব ইফরা ভাবছে। একটি মানুষ এত কথা বলে কি করে। ইফরা নিজের ফোন নিল, তারপর গ্যালারিতে ঢুকে একটি ছবি বের করলো। সে নিজেও জানে না কেন সে এখন এই ছবি ফোনে রেখেছে, কিন্তু বিগত 8 বছরে সে অনেকবার এই ছবি দেখেছে। যখনই তার মন খারাপ হতো তখন এই ছবি দেখতো এবং এক নিমেষে তার মন ভালো হয়ে যেত। এই ছবিটি আর কারো নয়, বরং রায়াদের। ইফরা চলে গেল অতীতের ভাবনায়। অতীত ইফরা তখন ক্লাস 10-এ পড়তো। তাদের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। ইফরা নাটকে অংশগ্রহণ করেছিল, কিন্তু সমস্যা ছিল নাটকে যে দাদির অভিনয় করবে সে এখনো আসেনি, এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না। ইফরা তো জান যায় যায় অবস্থা। এখন কি করবে সে বুঝতে পারছে না। সেই স্কুলের পিছনের পুকুর ঘাটে বসে কান্না করছে, কারণ ঘণ্টাখানেক পর তাদের নাটক শুরু হবে। কিন্তু একজন অনুপস্থিত এবং এই ক্যারেক্টার ছাড়া নাটক হবেই না। অন্যদিকে রায় তার বন্ধুদের নিয়ে ইফরা স্কুলে আসছিল। সে জানতে পেরেছিল আজ স্কুলে অনুষ্ঠান হবে, তাই এখানে এসেছে যদি তার লিটল রোজবার্ডকে দেখতে পায়। রায় যখন পুকুর পাড়ের সামনে দিয়ে আসছিল তখন দেখতে পেল পুকুর পাড়ে লাল রঙের শাড়ি পরিহিত কোনো রমণী বসে কাঁদছে। রায়দের বুক ধক করে উঠল, কারণ তার চিনতে অসুবিধা হলো না যে এই রমণী তার লিটল রোজবার্ড। রায় তার দেরি না করে ইফরার কাছে দৌড়ে গেল। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে ব্যস্ত কণ্ঠে বলল, এই পিচ্ছি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? শুধু একবার বলো আমাকে, দেখো আমি কিভাবে তাকে শাস্তি দিই। তারপরেও প্লিজ এইভাবে কেঁদো না, আমায় বলো, আমি সব ঠিক করে দিব। তো বলো না পিচ্ছি। ইফরা তখন হাঁটুতে হাত রেখে মুখ গুজে কাঁদছিল। পুরুষালী কণ্ঠ শুনে মাথা উঁচু করে রায়েতকে দেখলো। রায়েত তখন দেখলো তার লিটল রোজবার্ড কাজল আঁকা চোখ থেকে পানি ঘুরিয়ে পড়ছে। কাজল লেপটে গেছে, কিন্তু এই চেহারাও যেন এক অদ্ভুত নেশা, মায়া। রায়েত শান্ত স্বরে বলল, কি হয়েছে বিচ্ছি, ভেবে কাঁদছিলে কেন? আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। ইফরা রাগান্বিত কণ্ঠে বলল, আপনি কিছু ঠিক করবেন? নিজে তো এক করা, আপনি কি এখন আমার জন্য দাদি সাজবেন? রায় অবাক হলো, তার মাথায় কিছুই ঢুকলো না। সে আশ্চর্য কণ্ঠে নিয়ে বলল, কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইফরা কান্না করতে করতে বলল, আপনি তো বুঝতে যাবেন কেন? কম ফাতে কি আপনাকে করা বলি? আমার আজ স্কুলের অনুষ্ঠানে নাটকে অংশগ্রহণ করার কথা, কিন্তু নাটক করে একজন সদস্য আসেনি যে কিনা দাদিমার অভিনয় করত। আর এই নাটকে দাদিমার অভিনয় অনেক বেশি প্রয়োজন, কিন্তু সে এখনও আসেনি। আর ঘণ্টাখানেকের ভেতর আমাদের নাটকের নাম অ্যানাউন্সমেন্ট করবে। আমি এখন বুঝতে পারছি না আমি কি করব। এই বলে আবার কাঁদতে লাগলো। রায়েত এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শুনছিল। সে তো ভেবেছিল হয়তো কেউ খারাপ কিছু করেছে, কিন্তু এ কান্নার কারো জানতে পেরে সে কিছুটা নিশ্চিত হলো। কিন্তু এখানে নিশ্চিত হওয়ারও কোনো বিষয় নেই। আসলেই তো এখন নাটক কি করে করবে। রায়েত কিছুক্ষণ ভেবে তারপর বলল, আমি দাদিমার অভিনয় করব। ইফরা রায়েত কথায় তার দিকে হা করে তাকিয়ে রইল। রায়েত তা দেখে বলল, আর করে তাকিয়ে আছো কেন? করা আমার নাম, তার মানে আমি করে তাকিয়ে থাকবো? তুমি না। ইফরা কিছুটা লজ্জা পেল, তারপর বলল, কিন্তু আপনি কি করে করবেন? আর আপনি কত লম্বা, গুজো হয়ে থাকতে গেলে আপনার পিঠ ব্যথা করবে। আর আপনার কণ্ঠ দাদিমার মতো নয়, বরং দাদার মতো শোনা যাবে। রায়েত হেসে উঠল, তারপর বলল, চিন্তা করো না, আমি না হয় তোমার জন্য কিছু গুজো হয়ে থাকবো। আর রইল বাকি কণ্ঠের কথা, সেটা হয় একটু পরিবর্তন করে বলার চেষ্টা করব। এখন আর বেশি দেরি না করে আমাকে ডায়লগগুলো বলো, আমাকে তৈরি হতে হবে আবার। ইফরা দেখলো আসলে আর কোনো উপায় নেই, তাই দেরি না করে রায়েতকে সব ডায়লগ বলে দিল। রায়েত মনোযোগ দিয়ে শুনছিল। আগে তার এক বন্ধুকে বলেছে প্রয়োজনীয় সকল জিনিস তাড়াতাড়ি যাতে নিয়ে আসে। তার বন্ধুরা মিলে সব জিনিস হাজির করলো, সাদা শাড়ি, সাদা কালো লম্বা চুল, ভর দিয়ে হাঁটার জন্য লাঠি, চশমা, পান, আরও অনেক কিছু। তারপর রায়েত এইসব নিয়ে একখানি রুমে চলে গেল।
তার বন্ধুরা তো একদম অবাক, ভার্সিটির টপার এবং চুপচাপ ছেলে একটি পিচ্ছি মেয়ের জন্য আজ মহিলা সাজছে। ভাবা যায় আসলে পুরুষ মানুষ ভালোবাসলে তার শখের নারীর জন্য সব কিছু করতে পারে। রায়েত রেডি হয়ে বাইরে বের হলো, তাকে দেখে তার বন্ধুরা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কেউ কেউ তো হাসতে হাসতে কেঁদে ফেলেছে, আর ইফরা তো শব্দ করে হেসে যাচ্ছে। যে লোককে কিছুক্ষণ আগেও অনেক হ্যান্ডসাম লাগছিল এখন তাকে মহিলা লাগছে। রায়েত তার বন্ধুদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো, কিন্তু কে শুনে কার কথা, তারা এখনও পাগলের মতো হাসছে। রায়েতের দৃষ্টি গেল ইফরার দিকে, দেখলো ইফরাও হাসছে। রায়েত বিরক্ত হয়ে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। ঠুক্কো, যার জন্য বেডি সাজি সেই হাসতে হাসতে শেষ। এই ভালোবাসার জন্য যে আর কত কি করতে হবে আল্লাহ জানে। ইফরা নিজের হাসি থামিয়ে রায়েদের কাছে এসে বলল, দাদিমা, আই এম ইউর বিগ ফ্যান, ওয়ান সেলফি প্লিজ প্লিজ, এই বলে আবার হাসতে লাগলো। তারপর নিজের ফোন বের করে রায়েদের কিছু ছবি তুলে নিল এবং রায়েদের সাথে নিজের কিছু ছবি তুলে নিল। রায়েদ বেচারা না কিছু বলতে পারছে আর না সহ্য করতে পারছে। তারপর বলল, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, এখন তাড়াতাড়ি চলো, কিছুক্ষণের ভিতর অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ইফরা সায় দিল। রায়েদ যখন হাঁটতে শুরু করলো তখন ইফরা হাসতে হাসতে বলল, দাদিমা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি এখন দাদিমা, মিস্টার আক্করানম, তাই নিচু হয়ে চলুন, আর দয়া করে মহিলাদের মতো চলুন। রায়েদের বন্ধুরা তো আবার হাসতে শুরু করলো। রায়েদ বেচারা উপায় না পেয়ে ইফরার কথা অনুযায়ী চলল। অবশ্য সেই দিন তারা ফার্স্টে হয়েছিল। বেচারা রায়েতে একদম অভিনয় ঢুকে গিয়েছিল। বর্তমান এইসব ভাবতে ভাবতে ইফরা অতীত থেকে ফিরে এলো। তারপর একা একা অনেকক্ষণ হাসলো। তার কাছে এখনো রায়েদের সেই দাদিমা মার্কা ছবি আছে। তারপর ইফরা মনে মনে বলল, কি সুন্দর ছিল সেই সময়গুলো, কি না করেছিল আমার জন্য। আসলেই ওনার ওয়াইফ অনেক লাকি হবে। রায়েদ নিজের ঘরের বারান্দায় বসে আছে, হাতে গিটার, আস্তে আস্তে টুংটাং শব্দ করে গাইতে লাগলো। ও জীবনের সব ছাওয়া কখনো কি পাওয়া যায়? হাসি মুখে কিছু ব্যথা মেনে তাই নিতে হয়। চোখ দিয়ে তার টপ টপ পানি গড়িয়ে পড়ল। রায়েদ নিজেকে নিজেই প্রশ্ন করল, ছেলেরা কি এত সহজে কাঁদে? তারপর নিজেই প্রশ্নের উত্তর খুঁজে দিল, হয়তো কাঁদে। ভালোবাসা তো ছেলে কিংবা মেয়ে দেখে বিবেচনা করা হয় না। ভালোবাসা মানেই তো নিজের মনের মানুষের কথা ভেবে হাসা, কাঁদা। আর যদি তা না হয়, একতরফা ভালোবাসা হলে তো এর ভবিষ্যৎ শুধু চোখের জল। কিন্তু এই চোখের জলেও এক তৃপ্তি আছে। পৃথিবীতে সব থেকে সুন্দর অনুভূতি হচ্ছে কাউকে ভালোবাসা। এর থেকে সুন্দর অনুভূতি কিছুই হতে পারে না। কষ্টেও তৃপ্তি থেকে। একতরফা ভালোবাসায় যেমন কোনো অধিকার থাকে না অপর পাশের মানুষটির উপর, ঠিক তেমনি থাকে না কোনো অভিযোগ করার সুযোগ। এই ক্ষেত্রে নিজের ভালোবাসার মানুষটির উপর রাগ করে নিজেই নিজের রাগ ভাঙাতে হয়। আর ভালোবাসার মানুষের জন্য কান্না করা কোনো লজ্জার বিষয় না। আর পুরুষের জন্য একদমই না। যদি কেউ বলে সে কাউকে ভালোবাসে কিন্তু তার জন্য নীরবে চোখের জল না ফেলে, তাহলে তা ভালোবাসাই না। এই বলে রায়েদ তার চোখের জল মুছে ফেললো। তখন তার গায়ের এসে ঘেঁষাঘেঁষি করছিল। রায়েদ নিজের পায়ের নিচে মুচকি হাসলো। সেটি ছিল তার পোষা বিড়াল মোমো। এই বিড়ালটা সিব্রিয়ান প্রজাতির, শরীর ভর্তি লম্বা, নরম আর ফুরফুরে লোম, রংটা ধূসর আর সাদা মেশানো, পান্না সবুজ রঙের বড় বড় চোখ আলোতে চকচক করে ওঠে। রায়েদ মোমোকে কোলে তুলে নিল। রায়েদ মোমোকে নিজের বাচ্চা মনে করে আর নিজেকে মোমোর বাবা। রায়েদকে তার পরিবারের সদস্যরা এবং বন্ধুরা তাকে ক্যাট ড্যাড বলে ডাকে। রায়েদ বাড়িতে থাকলে বেশিরভাগ সময় কাটায় মোমোকে নিয়ে, আর মোমো রায়েদকে ছাড়া আর কারো কাছে যায় না। মোমো রায়েদের গালের সাথে নিজের মুখ ঘষতে লাগলো। বিড়ালের বাসে এটিই আদর। রায়েদ মোমোকে চুমু খেলো, তারপর বলতে লাগলো, জানিস মাম্মা, তোর পাপাকে তোর হুবু মাম্মা পাত্তা দেয় না। যখন আমি অ্যাক্সেস করি না, আমার অবস্থা হয়েছে সেইখানের মতন। দুনিয়া হে মেরে পিছে, লেকিন মে তেরা পিছে, আপনা বানালে মেরি জান, হায় রে মাই তেরি কুরবান। গান গেয়ে রায় থেমে গেল। মোমো কি বুঝলো কে জানে, কিন্তু ম্যাও ম্যাও করে উঠলো। হয়তো বলতে চাচ্ছে, পাপা তুমি চিন্তা করো না, আমার এই হবু মামা একদিন হবু মামা থেকে সত্যিকারের মামা হয়ে যাবে।
রাইত হাসলো, নিজের চিন্তা ভাবনা দেখে না হেসে সে পারে না। তারপর ভাবতে লাগলো সে কি করে মোমোকে পেয়েছিল। অতীত সেদিন ইফরা রায়েতকে সকলের সামনে রিজেক্ট করে সেখান থেকে দৌড়ে চলে গিয়েছিল। তখনও রায়েত সেখানে হাঁটু গেড়ে বসেছিল। সেখানে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গিয়েছিল। রায়েদের বন্ধুরা কি করে তাকে সান্ত্বনা দিবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। তখনই রায়েত বসা থেকে উঠে পড়ল। যে হাতে ফুল তোলা ছিল সেই হাত মুষ্টিবদ্ধ করলো। গোলাপ ফুলের কাঁটা হাতে ঢুকে পড়লো, যার ফলে হাত থেকে রক্ত পড়তে লাগলো। রায়েদের চোখ লাল হয়ে গেল। রাগে না, একদমই না, বরং কষ্টে, নিজের ভালোবাসার মানুষটির থেকে প্রত্যাখ্যানের কষ্টে। রায়েদ এই মুহূর্তে জায়গা ত্যাগ করলো, সোজা চলে গেল নিজের বাড়িতে। বাড়ি গিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে সোজা বাথরুমে চলে গেল। বাথরুমে দিয়ে ঝর্ণা অন করলো এবং ঝর্ণার নিচে চুপচাপ দাঁড়িয়ে রইল। হয়তো ঝর্ণার পানিতে নিজের চোখের পানি ছাড়তে সুবিধা হবে, তাহলে কেউ তাকে কাঁদতে দেখবে না। পানিগুলো শুধু ঝর্ণা থেকে পড়ছে। প্রায় ঘন্টাখানেক পর রায়েত শাওয়ার নিয়ে বের হলো। তার মাথায় ঝিমঝিম করছে, হয়তো অনেকক্ষণ যাবৎ পানির নিচে থাকার জন্য এবং কান্না করার জন্য। রায়েত রুমে এসে কাপড় পরে নিল, তারপর চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। রায়েত মনে মনে বলল, কালকে দেশ ছেড়ে চলে যাব, কিন্তু দেশ ছাড়ার আগে আমাকে রিজেক্ট করার প্রতিশোধ নিয়ে যাব লিটল রোজবার্ড। এই বলে রায়েত এক শয়তানি হাসি দিল, তারপর চলে গেল নিচে। রায়েদের পরিবারে রায়েতকে নিয়ে আরও 3 জন। রায়েদের মা মিসেস রুবিনা, রায়েদের বাবা রিফাত সিকান্দার এবং রায়েদের দাদি সুবানা আক্তার। রায়েত সবাইকে ডাকলো। সুবানা আক্তার জিজ্ঞেস করলো, কি হয়েছে কি দাদু ভাই, এইবার ডাকতাছো কেন? কিছু কি কইবা নেই? রায়েত তার দাদির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো এবং বলল, দাদিমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা চলে যাব আমার বাকি পড়াশোনা শেষ করার জন্য। তখনই রিফাত সিকান্দার বলল, তো হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? আগে তো কিছু বলনি। রুবিনা বললেন, বিদেশে যাওয়া কি খুব জরুরি? তুই আমার একমাত্র ছেলে, তোকে ছাড়া আমি কি করে থাকবো বাবা? রায়েত বলল, মা, কয়েক বছরের ব্যাপার, তারপর তো আমি এখানেই চলে আসব, সারা জীবন তোমার কাছে থাকবো। সুবাহা আক্তার বলল, বিলাতে যাবি বালা কথা, কিন্তু ওইখানে যাইয়া আবার কোনো সাদা চামড়ার পাল্লাই পড়িস না। রায়েদের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে আর ভালোবাসা, তার দ্বারা আর এইসব সম্ভব না। রিফাত সিকান্দার বলল, তো কবে যাবে আর কোন ইউনিভার্সিটিতে পড়ার সিদ্ধান্ত নিয়েছ? রায়েদ স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাল চলে যাব এবং ইয়েলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, চান্স পেয়েছি, তাই চলে যাব। রিফাত সিকান্দার বলল, যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আর বাধা দিয়ে লাভ নেই, সব কিছু গোছগাছ করে নাও। রাত 1টা। রায়েত চোখে ঘুম নেই, তার মাথায় আছে শুধু প্রতিশোধের চিন্তা। সে বিছানা থেকে উঠে পড়ল, তারপর নিয়ে বের হলো ইফরাদের বাড়ির উদ্দেশ্যে। তার এক বন্ধুকে কল করে বলে দিয়েছিল যে ইফরাদের বাড়ির সামনে যেন একটা মই রাখে। রায়েদের ইফরাদের বাড়ি পৌঁছাতে প্রায় 1টা বেজে গেল। বাড়ির সামনে দারোয়ান ছিল, সে ঘুমিয়েছিল। রায়েদ এই সুযোগে কাজে লাগিয়ে বিনা শব্দে বাড়ির ভিতরে চলে গেল। তার বন্ধু আগে বাড়ির সামনে মই রেখে গিয়েছিল। রায়েদ সেই মই নিয়ে ইফরার ঘরের কোণে রাখলো, তারপর বিনা শব্দে মই দিয়ে উপরে উঠে গেল। ভাগ্যক্রমে সেদিন ব্যালকনির দরজা খোলা ছিল। রায়েদ চুপচাপ ঘরের ভিতর চলে গেল। ব্যালকনি দিয়ে গিয়ে দেখলো ইফরা একটি বিড়াল ছানা ঝরিয়ে ধরে ঘুমিয়ে আছে। রায়েদের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। তারপর বলল, লিটল রোজবার্ড, আমাকে অনেক জ্বালিয়েছ, ফুরিয়েছ, অনেক কষ্ট দিয়েছ। ভাবলাম দেশ ছেড়ে চলে যাবার আগে তোমার কোনো স্মৃতি নিয়ে যাই, তাই তোমার এই পছন্দের বিড়াল ছানা আমি চুরি করে নিয়ে যাচ্ছি। চিন্তা করো না, আমি ওকে নিজের বাচ্চার মতো রাখবো। যেহেতু তুমি ওর মা, তাহলে অবশ্যই আমি তার বাবা। এই বলে রায়েদ শব্দহীনভাবে আলগোস্তে বিড়াল বিছানা থেকে তুলে নিল। তারপর ইফরার দিকে তাকিয়ে বলল, লিটল রোজবার্ড, চলে যাচ্ছি তোমার থেকে বহুদূর, কিন্তু খুব শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে এবং আমি অনুপস্থিত থাকাকালীন তোমার সেফটির সব দিকে খেয়াল রাখবো। এই কথা বলে রায়েদ মই দিয়ে নেমে গেল। তারপর এক হাতে মই এবং অন্য হাতে বিড়াল নিয়ে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। বাড়ি থেকে অনেকটা দূরে একটি ঝোপের আড়ালে মই রেখে বিড়াল নিয়ে হাঁটতে লাগলো এবং একা একা কথা বলতে লাগলো। ভালোবাসা মানে এক প্যারা,
কখনো পুরুষ থেকে দাদিমা হতে হয়, আবার কখনো পুরুষ থেকে চোর হতে হয়, আর কি কি জানি আছে কপালে। বাসর গলায় লাল রঙের শাড়ি, ভারী লেহেঙ্গা, মাথায় লাল রঙের সিল্কের পাতলা ঘোমটা দিয়ে বিছানে গুটিসুটি মরে বসে আছি ইফরা। বুক তার ধরফড় করছে, মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি। এসি রুমে বসে থাকা সত্ত্বেও কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই। রাত পরনে তার সাদা এবং ক্রিম কালার মিশ্রিত একটি শেরওয়ানি। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকা লাল গোলাপের মতো রমণীকে দেখে তার প্রাণ জুড়িয়ে গেল। এই দিনটির জন্য সে কত দিন যাবত অপেক্ষা করেছে, কত নামাজ তাহাজ্জুদ পড়েছে, তার কোনো হিসাব নেই। সম্পূর্ণরূপে রুমের ভিতর প্রবেশ করে রুমের দরজা লাগানোর আগে দরজার পাক দিয়ে মোমো ভিতরে ঢুকে পড়ে, যা সে দেখেনি। রায়ের জড়তা লাগিয়ে বিছানার দিকে অগ্রসর হয়। ইফরা কিছুটা নড়ে চড়ে উঠল, তারপর আস্তে আস্তে বিছানা ছেড়ে নামলো, রায়েদের সামনে দাঁড়ালো। রায়েদ ইফরার পরবর্তী পদক্ষেপ দেখার জন্য তার দিকে তাকিয়ে আছে। ইফরার মুখ এখনো ঘোমটা দিয়ে ঢাকা। যেই না ইফরা নিচে ঝুঁকতে নিবে রায়েদের পা ধরে সালাম করার জন্য, তখনই রায়েদ তার পুরুষালী শক্ত হাতে ইফরার বাহু আল গোস্তে ধরে তাকে থামালো। তারপরে একরাশ সম্মান এবং ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, 5 হওয়ার প্রয়োজন নেই। তুমি যে আমার হৃদয়ের অগোচরে থাকো লিটল রোজবার্ড। এর মানে জানো কি? হৃদয়ের অগোচরে মানে হলো হৃদয়ের ভেতরে এমন কিছু অনুভূতি, আবেগ, ভালোবাসা বা অভিমান আছে যা কারো চোখে ধরা পড়ে না, যেটা কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে থেকে যায়। অর্থাৎ যা মনের গভীরে লুকানো, প্রকাশ পায় না, তবে হৃদয়ে রয়ে যায় চুপচাপ। তুমি হলো আমার সেই লুকানো ভালোবাসা। রায়ের থেমে গেল। ইফরা চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, যা ঘোমটার আড়াল থেকে রায়ের দেখতে পেল না। ইফরা কখনো ভাবতে পারেনি কেউ তাকে এতটা ভালোবাসবে। রায়েদ ইফরার হাত ধরে তাকে বিছানায় বসালো এবং তার সামনে হাঁটু গেড়ে নিজে মাটিতে বসলো। তারপর আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে নিয়ে ঘোমটা খুললো। রায়েদ যেন থমকে গেল। বিয়ের সাজ, নাকি ফুল, ঠোঁটে লাল লিপস্টিক, সবে কেন এক মাতালময় আকর্ষণ যা রায়েদকে খুব করে টানছে। রায়েদ দেখলো ইফরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। রায়েদ বিনা শব্দে নিজের ঠোঁট ইফরার ঠোঁটের কাছে নিয়ে গেল। তারপর চোখ থেকে গড়িয়ে পড়া পানি নিজের ঠোঁট দিয়ে শুষে নিল। ইফরার শরীরে কম্পন বয়ে গেল। সে বিছানায় চাদর শক্ত করে খামচে ধরল। রায়ের 2 চোখের পানি শুষে নেওয়ার পর ইফরার 2 চোখের পাতায় চুমু খেল, তারপর কপালে, তারপর নাকে। ইফরা এখনো চোখ বন্ধ করে আছে। রায়ের তা দেখে মুচকি আসলো। তারপর নেশা জড়ানো স্বরে বলল, অনেক অপেক্ষা করিয়েছ আমায় লিটল রোজবার্ড। অনেক দহনে ফুটতে হয়েছে আমায়, অনেক ছটপট করতে হয়েছে, অনেক রাত নির্ঘুম কাটাতে হয়েছে আমায়। এখন প্রতিশোধের বেলা। এখন তোমাকে আমি আমার ভালোবাসার দহনে পড়াবো, আমায় ভালোবাসার স্পর্শে চটফট করাবো, তোমাকে রাতে জাগিয়ে রাখবো আদর করার জন্য। এতদিনের সঞ্চিত ভালোবাসা প্রতিদিন ঔষধের মতন একটু একটু করে উজাড় করব। ইফরার লজ্জা লাল হয়ে গেল রায়েদের এমন লাগামহীন কথাবার্তায়। নিজের চোখ খোলার সাহস পাচ্ছে না। রায়েদের ঠোঁটে দুষ্ট হাসি ফুটে উঠল। সে আস্তে আস্তে ইফরার ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। রায়েদের গরম নিঃশ্বাসে ইফরা মুখের উপর পড়ছে। ইফরা ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। যেই না রায়েদ নিজের ঠোঁটের সাথে ইফরার ঠোঁট মিলন ঘটাবে, সেই মুহূর্তে মোমো এসে ইফরার লাফ দিয়ে ম্যাও ম্যাও করে উঠল। কান সারছে। ইফরা ভয় পেয়ে চোখ খুলে ফেলল। রায়েদের মেজাজ চরম খারাপ হয়ে গেল এই মুহূর্তে বাধা পড়ায়। সে বিরক্তির দৃষ্টিতে নিয়ে বিড়ালের দিকে তাকালো। মোমোকে ইফরা চিনতে পারলে বেচারা রায়েদ প্রেমিক চোরময় পুরুষের বাসরের 12টা বাজবে। ইফরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। তারপর তার নজর গেল বিছানার পাশে ছোট্ট টেবিলের উপর থাকে একটি ছবির ফ্রেমে। সেই ফ্রেমের ছবি ছিল তার এবং তার প্রিয় বিড়ালে, তার মোমো। এই বিড়ালটি ছিল তার খুব প্রিয়, কিন্তু হঠাৎ একদিন ঘুম থেকে উঠে সে দেখল বিড়ালটি তার পাশে নেই। সে সবসময় আগে নিজে ঘুম থেকে উঠতো, তারপর বিড়ালকে ঘুম থেকে উঠাতো, কিন্তু সেদিন মোমোকে তার পাশে না পেয়ে সে ভেবেছিল হয়তো আশেপাশে কোথাও গিয়েছে, কিন্তু সেদিন তার মামা তার কাছে ফিরে আসেনি। সে অনেক কান্না করেছিল। এইসব ভেবেই প্রায় এক নিঃশ্বাস ছাড়ল। তারপর ছবিটির দিকে তাকিয়ে বলল, মোমো, তোর মামাম যে তোকে অনেক মিস করে। আমি জানি না তুই এখন কোথায় আছিস, কার কাছে আছিস, কিন্তু আমার মন বলছে তুই ঠিক জায়গায় আছিস এবং ভালো আছিস।
ইফরা তাড়াতাড়ি খেয়ে মা বাবার সাথে কথা বলে বের হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। সময় মতো সে অফিসে পৌঁছেও গেল। নিয়ম মতো তার ডেস্কে বসলো। ঠিক তখনই ঈশা আসলো, ইফরার কলিগ। ঈশা ইফরার ডেস্কে হেলান দিয়ে বলল, হাই ইফরু, কি অবস্থা তোমার? কেমন লাগছে তোমার এই অফিস? ইফরা অবাক তার নামের এমন নাজেহাল অবস্থা শুনে, কিন্তু সে কিছু মনে করলো না, বরং হাসি দিয়ে বলল, এই তো আপু, আমার অবস্থা ভালো, আর অফিসও খুব ভালো লেগেছে। ঈশা মিসের রাগ দেখিয়ে বলল, আমরা তো সমবয়সী হব, অথবা 1-2 বছর পার্থক্য, তাই আপু বলবে না আমায়। ইফরা হাসলো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। ঈশা খুশি হয়ে বলল, গুড মেয়ে। ইফরা শব্দ করে হেসে উঠল। তখনই রবিন এসে ঈশাকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, নিজে তো এক বাছাল, আর একজনকে বাছাল বানানোর কোনো প্রয়োজন নেই, গিয়ে নিজের কাজ করেন। ঈশা মুখ বেঞ্চি কেটে বলল, সময় এখনো হয়নি, আমি আমার টাইম জানি, আপনার বলতে হবে না, যান গিয়ে নিজের কাজ করেন তো, আমাকে জ্ঞান না দিয়ে। রবিন ভাব নিয়ে বলল, জ্ঞান তো তাদের দেওয়া উচিত যাদের বুদ্ধি আছে, কিন্তু তোমার সেটা নেই, তোমার বুদ্ধি তো হাঁটুতে, তাই তোমাকে জ্ঞান দিতে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। ইফরা শব্দ করে হেসে উঠল। ঈশা রেগে গেল, তারপর রবিনের দিকে তেড়ে এসে রাগান্বিত কণ্ঠ বলল, আপনাকে আমি, উফ, আপনার সাহস কি করে হয় আমাকে অপমান করার? আপনাকে তো আমি মিস্টার রবিন থেকে রবি সিম বানিয়ে দিবে, এখন তারপর চিবিয়ে খাবো। ইফরা তো এদের কাণ্ডে হাসতে হাসতে শেষ। অফিসের প্রথম দিন থেকে ইফরা এই দুজনে ঝগড়া দেখে যাচ্ছে। দুইজনেই কিছু না কিছু নিয়ে একে অপরকে খোঁটা দিতে পিছুপা হয় না, পারলে রেসলিং শুরু করে দিবে। রবিন এবং ঈশা এখনো ঝগড়া করছে। ঠিক তখনই রায়েদ নিজের কেবিন থেকে বের হয়ে এলো। ইফরার ডেস্কের সামনে এসে দেখলো ইফরা খিলখিল করে হাসছে। রায়েদ থমকে গেলে সেই পুরনো হাসি, সেই পুরনো হাসির শব্দ, সেই পুরনো ভঙ্গিমা, হাসলে চোখ কুঁচকে যাওয়া, শব্দ করে হাসা, যেন কেউ রায়েদের কানে তবলা বাজায়। কিন্তু রায়েদের ঘোর বাংলো রবিনের কথার শব্দে। রবিন ঈশাকে বলল, দেখতে তো টিকটিকির মতন, চিকন এবং হাইটে ছোট, শুধু লেজের অভাব। আবার আসছে আমাকে রবিন থেকে রবি সিম বানাতে। ঈশা যেন তেলে বেগুনে ঝুলে উঠলো। তাকে টিকটিকি বলার জন্য সে ঝাঁঝালো কণ্ঠ বলল, আর নিজে কি কোনো ভ্যাঙের মতো ঢোল, খালি ভিন্নতা হলো কোনো ব্যাং ছোট, আপনি ভুলবশত লম্বায়। এবার ইফরা এবং রায় দুজনেই শব্দ করে হেসে উঠল। রবিন রেগে বলল, আমার জিম করা বডিকে তুমি কোনো ব্যাঙের সাথে তুলনা দিচ্ছ? ঈশা বলল, আই এম সরি কোনো ব্যাং, যে আমি এই রবি সিনকে আপনার সাথে তুলনা দিয়েছি। রবিন রেগে গিয়ে বলল, তুমি? তখনই রায়েত পিছন থেকে বলে উঠল, অনেক হয়েছে, এটা কার্টুন নেটওয়ার্কের চ্যানেল না যে তোমরা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করে বিনোদন দিবে। তাই টম অ্যান্ড জেরি, তোমরা বরং যার যার কাজে যাও। রবিন এবং ঈশা মাথা নাড়ল, কিন্তু দুজন দুজনের দিকে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যা দ্বারা বোঝালো দুজন দুজনকে পরে দেখে নেবে। তারপর দুজনেই নিজেদের জায়গায় চলে গেল। ইফরা এখনো হাসছে। রায়েদের দৃষ্টি গেল তার দিকে। তারপর ভাব নিয়ে ইফরাকে শোনাতে লাগলো, এখন আর ভালোর দিন নাই। ওনার সামনে যদি কেউ ঝগড়া করে, খুনাখুনির পরিস্থিতিতে চলে যায়, তখনও মনে হয় উনি নিজ হাতে দা ও বটি এগিয়ে দিয়ে তারপর খুনাখুনি দেখে হাসবে। ইফরা হাসি থেমে গেল এবং হাস্যোজ্জ্বল চেহারা রাগান্বিত হয়ে গেল। সে বুঝতে পারলো কথাগুলো তাকে বোঝানো হয়েছে। সে প্রতিবাদে নাক ফুলিয়ে বলল, শুধু হাসবো না, বরং ভিডিও করব এবং তারপর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব এবং ক্যাপশন দিব, ERSC ইন্ডাস্ট্রিতে স্বয়ং দ্য গ্রেট মিস্টার আকরা অফ সরি CEO এহসান রায়েদ সিকান্দারের উপস্থিতিতে হয়ে গেছে খুন খুন খুন। রায়েদ শব্দ করে হেসে উঠল। অনেক কষ্টে নিজের হাসি থামালো, কিন্তু ইফরার রাগান্বিত চেহারা যার উপরে আবার নাক ফুলিয়ে থাকা দেখে আবার হেসে দিল। রায়েদের হাসি যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন। ইফরা আরও রেগে উঠল। রায়েদ তা বুঝতে পেরে নিজের হাসি থামিয়ে বলল, আমি তখনকার কথা কাউকে মিন করে ভুলিনি,
যদি কারোর গায়ে লাগে তাহলে আমার কিছু করার নেই। ইফরা আগের মতনই নাক ফুলিয়ে উত্তর দিল, আমি ছোট বাচ্চা না যে কিছু বুঝতে পারবো না, আমি যথেষ্ট বড়, আমার বয়স 24 বছর। রায়েদের টনক নড়ল তার ইফরার কথায়। সে মনে মনে বলল, লিটল রোজবার তো বড় হয়ে গেছে, আর আমার তো নিজের বয়সের কথাও খেয়াল নেই। এতদিন তার জন্য অপেক্ষার প্রহর গুনতে গুনতে নিজের বয়স গুনার কথা ভুলে গেছি। 32 বছর হয়ে গেছে। আর ইফরা যেহেতু এখন চাকরি শুরু করে দিয়েছে, তার মানে অবশ্য তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিবে তার 25 বছর হওয়ার ভিতরে। না, আর দেরি করা যাবে না। ইফরাকে নিয়ে আর কোনো রিস্ক নেব না, যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে করব। এসব ভাবছিল রায়েদ। তখনই ইফরা আবার বলে উঠল, কি হলো, কথা হারিয়ে ফেললেন? রায়েদের চিন্তার ব্যাঘাত ঘটল। সে নিজেকে স্বাভাবিক করে বলল, কি বলছিলে তখন? তুমি বড়, সব বুঝো, কচু বুঝো। ইফরা রাগ দেখিয়ে বলল, আমার ডায়লগ আমাকে শোনাবেন না একদম। আজ ছোট থেকে বড় হয়েছি খেয়ে সুজি, ছোট থেকে বড় হয়েছি খেয়ে সুজি, তাই আমি সব বুঝি। রায়েদ হাসলো, তারপর পকেটে হাত ঢুকিয়ে একদম সাহিত্যিক পুরুষের ভঙ্গিতে ইফরাকে পাত্তা না দিয়ে তার পাশ কাটিয়ে যেতে যেতে গানের লাইন ধরল, এত কিছু বুঝো আর মন বুঝো না, কত কিছু তুমি খোঁজো, আমায় খোঁজো না। রায়েদ গান গেতে নিজের কেবিনের দিকে চলে গেল। ইফরা থ মেরে দাঁড়িয়ে রইল, নিজেকে প্রশ্ন করল, এইটা কি হলো? উনি তো সেই আগে রাগ করা ভাইব দিয়ে গেল, আর আমিও কি পাগল? ওনার সাথে সেই আগের মতন রাগ, অভিমান এবং অধিকার দেখিয়ে কথাই বলে ফেললাম। ভুলেই গিয়েছিলাম যে এখন উনি আমার বস। ইস, আর উনিও তো আগের মতনই এক করা মার্কা কাজ করলো। আমাকে কিছু না বলে আমায় মিন করে গান গিয়ে চলে গেলেন। এইসব ভেবে ইফরা অবাক হলো, এমন হেসেও পড়ল। তারপর নিজে বলল, আপনি একদম বদলাননি মিস্টার রাগ করা চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।